যেতে ব্যাকস্টেজের পলতে লেপ্টে থাকে যে সংলাপ, কস্টিউমের মাপেতে তলোয়ারের খাপেতে উত্তেজনার ছয়লাভ, গিরি শিশির শুম্ভু অজিন্তে সুফল বাদল সরকারের পথে, বারে বারে থিয়েটারে চর্যাপদ, হেরে গিয়ে উঠে দাঁড়ায় চর্যাপদ, দিবারাত্রির কাপড়ে খেয়ে চর্যাপদ, নাট্যমেলা সেমিনারে চর্যাপদ। নমস্কার, রয়েছেন আসানসোল চর্যাপদ আয়োজিত আন্তর্জাল নাট্যালোচনার পঞ্চম পর্যায়ের দ্বিতীয় পর্বে নবীন নাট্য ভাবনা। এই বিষয় নিয়ে কথা বলছি আমরা এই পর্যায়ে। আমাদের প্রজন্মের 5 জন উজ্জ্বল নাট্য পরিচালক রয়েছেন পরপর 5টি পর্বে। ঠিক যেমন আজকে আমার ভাই, আমার বন্ধু শ্রী দেবব্রত ব্যানার্জি রয়েছেন তার বক্তব্য নিয়ে। তার নাটকের চিন্তা, তার নাট্য ভাবনা এ নিয়ে কথা বলবেন নবীন নাট্য ভাবনায় চর্যাপদের আন্তর্জাল নাট্য আলোচনার পঞ্চম পর্যায়ের দ্বিতীয় পর্বে। তাহলে শুনে নেওয়া যাক একটু দেবব্রতর নাট্যকর্মের কিছু কথা। 1991 সালের 9 মার্চ জন্ম হয় শ্রী দেবব্রত ব্যানার্জির। নাটক নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এবং তারপরে ন্যাশনাল স্কুল অফ ড্রামা আয়োজিত 6 মাসের একটি নাট্য প্রশিক্ষণ শিবিরে তিনি অংশগ্রহণ করেন। পাশাপাশি 7 দিনের জন্য নান্দিকারের নাট্য কর্মশালা এবং 7 বছরের জন্য তিনি যুক্ত থাকেন গোবরডাঙ্গা নকশা নাট্য দলের সঙ্গে। এরপরে তৈরি করেন বারাসাত কাল্পিক নাট্যদল। যেসব প্রখ্যাত নাট্য ব্যক্তিত্বদের সঙ্গে বিভিন্ন সময়ে তিনি কাজ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সাথীলেখা সেনগুপ্ত, সোহিনী সেনগুপ্ত, প্রবীর গুহ, অভিক ভট্টাচার্য, দেবাশিস রায়, ভাস্কর বিশ্বাস প্রমুখ জন। প্রায় 27-এর অধিক নাটকে তিনি অভিনয় করেছেন এবং পরিচালনা করেছেন বেশ কিছু গবেষণাধর্মী নাটকে, যার মধ্যে অন্যতম ছেলেটা, ইচ্ছে করে, স্বপ্ন এবং টয়, আমি মদন বলছি প্রমুখ নাটক। শুধু অভিনয় বা পরিচালনা নয়, মঞ্চ এবং আলোকশিল্পী হিসেবেও তিনি কাজ করেছেন প্রায় 20টি নাটকে। এছাড়াও ছোট ছবি এবং তথ্যচিত্রেও তিনি অভিনয় করেছেন এবং সহ পরিচালনার কাজও করেছেন বেশ কিছু। শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা দেশ জুড়েই তিনি নাটক করেছেন, যার মধ্যে অন্যতম স্থানগুলি হল ত্রিপুরা, আসাম, দিল্লি, মুম্বাইয়ের পৃথ্বী থিয়েটার প্রভৃতি। পেয়েছেন বহু নাট্য সম্মান, মানুষের ভালোবাসা। পাশাপাশি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে পেয়েছেন নাট্য বিষয়ে জাতীয় যুব শিল্পী পুরস্কার অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ। আসুন শুনে নেওয়া যাক বারাসাত কাল্পিক নাট্য দলের পরিচালক শ্রী দেবব্রত ব্যানার্জির বক্তব্য। তাহলে উর্জা সিম সিম। নমস্কার, আমি দেবব্রত। আমি বারাসাত কাল্পিকের থিয়েটার চর্চা করি দীর্ঘ 9-10 বছর ধরে। তার আগে আমি বিভিন্ন দলে গেছি। বারাসাত অনুশীলনী, গোবরডাঙ্গা নকশায় কাজ করেছি। করার পরে আমার মনে হয়েছে যে আমার নিজস্ব একটা কিছু বলার প্রয়োজন আছে। যেভাবে বলছি আমি সেভাবে বলতে অভ্যস্ত নই, আমি অন্যভাবে কিছু বলতে চাইছি। তারপরেই এই বারাসাত কাল্পিকের থেকে শুরু হয় কাজ। তো এই কাল্পিকে যারা জুড়ে ছিলেন বা আছেন এখন, তারা আমার সকলেই বন্ধু বান্ধব। মানে আমার স্কুলে দীর্ঘ 7-8 বছর ধরে আমি ওয়ার্কশপ করি সত্যভারতী স্কুলে। সত্যভারতী স্কুল হচ্ছে, মানে আমি যখন 10 পাস করি মাধ্যমিকটি, তারপরে আমি ঠিক করেছিলাম এই স্কুলে আমি আর থাকবো না, অন্য কোনো স্কুলে যাবো। তো আমার যে টিচার আমাকে হাতে ধরে বলেছিলেন যে তুমি থিয়েটারটা করো, নাটকটা করো। তো তিনি আমাকে বলেছিলেন যে তুই কি নাটকটা করবি না? হ্যাঁ স্যার, নিশ্চয়ই আমি করবো। উনি বলেন যে তাহলে কি, মানে কেন অন্য স্কুল? ব্যাস, আমার আর স্কুল থেকে যাওয়া হলো না, ওই স্কুলেই পড়াশোনা শুরু হলো এবং ওখান থেকেই আমার জার্নিটা শুরু। তো যেহেতু আমি ওয়ার্কশপটা করেছি, সুতরাং ওই 7-8 বছর ধরে, সুতরাং আমি বুঝতে পারছিলাম যে আসলে কিভাবে কাজটা হয়। এইটা বলতে মানে এমন একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, মানে রুদ্রদা এবং আসানসোল চর্যাপদ, তাদেরকে ধন্যবাদ যে এমন একটা সাবজেক্ট আমাকে বলার জন্য, যে আমার থিয়েটার। তো আমার মনে হয়নি যে এইটা নিয়ে আমার কিছু বলার আছে এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ যেভাবে দীর্ঘদিন ধরে কাজ করছি তাতে শুধু শিখতে যাওয়া,
এবং সেটা থেকেই একটা কাজ, একটা নাট্যের জন্ম হয়। সেখান থেকে যেটুকু পড়াশোনা করার চেষ্টা করেছি ইউনিভার্সিটির ক্ষেত্রে, কারণ আমার পরিবার বা পরিস্থিতি কোনোদিনই আমাকে সঙ্গ দেয়নি পড়াশোনার, মানে এরকম পারিপার্শ্বিক পড়াশোনার ক্ষেত্রে কোনোদিনই সঙ্গ দিতে পারিনি। সুতরাং আমাকে নিজে নিজেই দৌড়তে হয়েছে। এবং আমার চারপাশে যারা ঘিরে আছে, মানে আমার দাদারা ফিলোজফাররা, মানে বলা যেতে বলে ফিলোজফার, এবং তারা প্রত্যেকেই আমার বন্ধু এবং তারা প্রত্যেকেই আমার থেকে সিনিয়র। তো এই অবস্থায় দাঁড়িয়ে হঠাৎ করে আমি বলে ফেলতে পারবো না যে আমার থিয়েটারটা আসলে কী, কারণ আমি করে যাচ্ছি দীর্ঘদিন ধরে, কাজটা করবো, আরও করবো, তারপরে হয়তো আমি বলতে পারি যে আমার থিয়েটারটা কী। কিন্তু আমি এই অবস্থান, মানে এই এখন থিয়েটার করতে করতে যে অবস্থানে দাঁড়িয়ে, যে স্পেসটায় দাঁড়িয়ে আছি, সেইটা আমি কিছু শেয়ার করতে পারি। এর থেকে আর বড় কিছু বলার কিছু নেই আমার। তো আমি এমন একটা জায়গায় বাস করি, প্রথমেই বলা প্রয়োজন, সেটা হচ্ছে বারাসাত। তো বারাসাতের বাইরেটা খুব চকচকে, মানে এই একটা শহর কেন্দ্রিক ব্যাপার, সদস্য। কিন্তু আমি যখন ছোটবেলায় বুঝিনি ব্যাপারটা, কিন্তু যখন বড় হয়েছি, যখন থিয়েটার চর্চা করতে করতে যাচ্ছি, সাইকেল নিয়ে যখন আমি ঘুরে বেড়াচ্ছি এপার থেকে ওপার, তখন বুঝেছি যে আসলে পুরোটাই গ্রাম, শহরটা বাইরে, ভেতরটা পুরোটাই গ্রাম। তো এমন জায়গায় দাঁড়িয়েই আমি থিয়েটার চর্চাটা করি এবং আমার দলের প্রত্যেকেই সেইখানে দাঁড়িয়ে আছে। এবং যারা আছেন আর বাইরের থেকে যারা আসেন, তারা আমার প্রত্যেকেই বন্ধুবান্ধব, আমার ইউনিভার্সিটির বন্ধুবান্ধব, কিংবা কোনো থিয়েটার করতে গিয়ে তাদের সূত্রে আলাপ হয়েছে, সেই সূত্রে আলাপ, সেই বন্ধুবান্ধবরাই আমার সঙ্গে কাজ করেছেন, কিন্তু কখনোই আমার সঙ্গে মানে প্রফেশনাল অ্যাডামেন্ট নিয়ে কখনো কাজ করেনি। সব বন্ধুবান্ধবের মধ্যেই কাজ করেছি এবং প্র্যাকটিক্যালি আমিও তাই কাজ করার চেষ্টা করেছি। এবং এইখানে দাঁড়িয়ে আমি যেভাবে দেখেছি থিয়েটারটা, মানে স্কুলে তো মাঠে খেলা, এটা সবাই খেলে, এবং আমার খেলাটা ভিন্ন ছিল। মানে দুপুরবেলা না ঘুমিয়ে পালিয়ে চলে আসতাম এবং বাড়ির থেকে খোঁজ পড়তো। এবং মানে গ্রীষ্মকালে মানে আম গাছ, 5টার পরে বাড়িতে ঢোকা মানে তার একটা বিধিকিচ্ছিরি ব্যাপার, মানে সেটা কঠিন, ভয়ানক। মানে তো এরকম একটা থাকা না থাকার মধ্যে থেকে বড় হওয়া, সুতরাং থিয়েটারটা আমি তেমনভাবেই দেখেছি। তো আমার সময়সীমা খুবই সীমিত আর কি, মানে মাত্র 10 থেকে 12 মিনিট আমাকে রুদ্রদা সময় দিয়েছে, আসানসোল চর্যাপদ। তো এই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে সমস্ত কথা বলতে গেলে একটা বৃহৎ সময় লাগে, এবং এটা যতক্ষণ না আমার থিয়েটারটা বোঝা সম্ভব, এই অর্থে যতক্ষণ না কেউ আমার থিয়েটার দেখেছে কিংবা আমার সঙ্গে কাজ করেছে কিংবা আমার সঙ্গে কথা বলেছে, তারা ছাড়া হয়তো খুব একটা বুঝতে পারে না। আমি হয়তো কথায় প্রকাশ করবো এবং তাদের কাছে একটা ইউটোপিয়ান কোনো একটা বিষয় দাঁড়িয়ে থাকবে আর কি, মানে এটা কি ব্যাপার। তো আমি যেহেতু থিয়েটারটা করি, একটা সমাজের সোসাইটির মধ্যে থেকেই থিয়েটারটা করি, তার বাইরে একেবারেই নয়, আমি বিশ্বাসও করি। সুতরাং সেই সবটা নিয়েই একটা থিয়েটার তৈরি হয়, যে আমার পরিবেশ, আমার পারিপার্শ্বিক অবস্থান, আমার পরিবার, তার উপরে নির্ভর করে আমার থিয়েটারটা কী এবং কিভাবে আমি ভাবছি আমার দেখাটা কি হতে পারে। যখন আমি গোবরডাঙ্গা নকশায় দীর্ঘদিন কাজ করেছি, আমি মফস্বলে কাজ করেছি মূলত, তো ওইখানে কাজ করতে করতে আমার যখন বুঝতে পেরেছি যে আমার কথাগুলো এমনটা নয়, আর একটু অন্যরকম, আমার কথার বলাটা একটু অন্যরকম হওয়া প্রয়োজন, তখনই বারাসাত কাল্পিক এবং সমস্ত ওই স্কুলের বন্ধুবান্ধবরা মিলেই আমরা একত্রিত হই এবং সিনিয়র হিসাবে দুজনকে ডাকি, অভিজ্ঞতাকে ডাকা হয়, আমার টিচারকে ডাকা হয় যে আপনারা প্লিজ থাকুন আমাদের সাথে, আপনারা আমাদের গুরুজনের মতো সামনে রাখেন। হ্যাঁ, এখনও তাই তারা ওরকমভাবে সামনে রাখেন, আগলে রাখেন, কোনো ভুল করলে সূর্য দেন, বলেন, এইভাবেই কাজটা শুরু এবং কাজটা করে যাচ্ছে। তো আমি এই আমার থিয়েটারটা বলতে গিয়ে যে সময় লাগবে সেই সময় তো এটা অনেকটা সময় আর কি, মানে পর বলতে যাওয়া। তো আমি একটা লিপিবদ্ধ করেছি, প্রায় লিপিবদ্ধ মিনস আমি লিখেছি যে আমি কিভাবে দেখছি থিয়েটারটাকে। তো এই লেখাটা শুনলে হয়তো খানিকটা বোঝা যেতে পারে যে আমি কোন অবস্থানে দাঁড়িয়ে আছি, আমি কোন কি থিয়েটার করেছি এবং কেন করেছি, সেইটা
এরকমভাবে ব্যাখ্যা দেওয়াটা খুবই কঠিন, যে 10-12 মিনিট 15 মিনিটে বলে ফেলা। এবং যারা শুনবেন তারা অনেকেই হয়তো আমার থিয়েটারটা দেখেন। সুতরাং আমি এটা লিপিবদ্ধ করেছি যে আমার দেখাটা কি, আমার থিয়েটারটা কি। তো সেটা শুনলে খানিকটা হয়তো বোঝা যেতে পারে যে আমি কোন অবস্থানে দাঁড়িয়ে আছি, কোন স্পেসটায় দাঁড়িয়ে আছি, এবং কিভাবে আমি থিয়েটারটাকে দেখছি। আমি বরং পড়ি, সেটা বরং সুবিধা হবে। একলা আকাশ, অসংখ্য ঘুড়ি, ভোকাট্টা চিৎকার, এলোমেলো রাস্তা, নিঃসঙ্গ জানালা, অসংখ্য বৃষ্টি, এক বুক আনন্দ, মস্তিষ্ক জুড়ে কান্নারা, আমাতে তোমাতে মিলে অসংখ্য মারামারি, হুল্লোড়, ক্যানভাস জুড়ে স্বপ্নেরা, একপাল ভালোবাসা, ঘর ভর্তি রে রে চিৎকার, প্রচণ্ড ঝগড়া, আবার একসাথে সাম্যের গান। এটা থিয়েটার, আমার থিয়েটার। জীবনযাপন মানুষের পথ পরিবর্তন করে, আসলে সবটাই পরিবর্তনশীল। এইভাবে আমি দেখেছি আমার থিয়েটারটা, আমি এভাবেই কাজ করতে অভ্যস্ত। আমি কি পেলাম এই কাজ করতে আসার পরে, আমি কি পেয়েছি, আমি যখন আমি বুঝিনি যে এত কিছু পাওয়া যেতে পারে, পাওয়া যায়। আসলে পাল্টে গেছে সময়। 2011 কাল্পিকের স্বপ্ন এবং আমার প্রথম নির্দেশনা। আমি তখন ভাবিনি, সত্যিই ভাবিনি যে কাল্পিকের ছেলেমেয়েরা, আমার বন্ধু বান্ধবরা, অভিজ্ঞতারা এক পলকে বিশ্বাস করে নেবে আমাকে। প্রতিদিন সপ্তাহে রিহার্সাল শুরু, তারপর আনন্দ, চিৎকার, গালাগাল, রাগারাগি, তারপর একটা নাট্যের জন্ম। এই প্রথম মঞ্চে অভিনয় করে প্রথম কোনো দর্শক হাতে টাকা গুঁজে দিয়েছিল আমার, এবং বলেছিল যে এছাড়া আমার কিছুই বলার নেই। এই প্রথম আমি রবীন্দ্রনাথকে প্রথম অন্য চোখে উপলব্ধি করেছি। তারপর ছেলেটা মূক ও বধির বাচ্চাদের নিয়ে কাজ করার সুযোগ পেয়েছিলাম কোনো এক সময়। আমি ওয়ার্কশপে একটা চান্স পেয়েছিলাম যে এদেরকে নিয়ে কাজ করার। তো বুঝেছিলাম আসল যন্ত্রণাটা কোথায়। সেটা ছিল অভিজ্ঞতার লেখা। সমাজকে আমার ভিন্ন চোখে দেখা শুরু হলো। ইচ্ছে করাতে একটা কথা বলে ফেলেছিলাম। রূপম বলতো, থিয়েটার করে 4 তলা বাড়ি বানাতে পারবো না জানি, কিন্তু একচালা ঘরে একাকি নির্জনে কাঁদতে তো পারবো। সময় পাল্টায়, অতীত থেকে যায় তার মতন করে। এক পলকে বুঝে নিতে পেরেছি আসলে থিয়েটার একটা মানুষের ব্যক্তিগত জার্নি। তাকে ঘিরে থাকে অসংখ্য মানুষের হাততালি, আনন্দ, চোখে জল, অজস্র ঘৃণা। আর দিনের শেষে ওই মানুষটাই থেকে যায় নির্জন, অনেকটা জোকারের মতো। এ আর একটা অভিনয় খেলা। আর এখন তো কেউ বলতে পারে না বা বলতে চায়ও না। অসংখ্য আনন্দ আর হাততালি ছাড়া আমাদের আর কিছুই পাওয়ার নেই। কিন্তু শুধু আনন্দ আর হট্টগোলই যদি আমাদের পাওনা থাকে, তবে চার্লি চ্যাপলিন আর সত্য থাকলো কোথায়? আর যখন সেই মানুষটাই দিনের শেষে একটু শান্তির আশায় ভিক্ষা করতে যায়, তখন তাদের পিঠে দেগে দেওয়া যায়, এ বেটা বুর্জুয়া না। তবে আপনি বলুন কিভাবে মানুষটা বাঁচবে? হাততালি আপনিই দেবেন, আনন্দ আপনিই পাবেন, আর ওই মানুষটার সমস্ত স্থাবরতাকে দূরে ছুড়ে দিয়ে আপনার সামনে ঠিক থার্ড বেলের সাথে সাথে কথা বলতে থাকে, তার কি হবে? তিলোত্তমা শিল্পের এক ভয়ঙ্কর রূপ। না, আপনি হয়তো বলবেন, কে বলেছে ভাই তোমায় করতে? তো আমি বলবো, আমি বলছি, আমি করবো। আপনার যা করার করে নেবেন। কিছুদিন আগে নাট্য নির্দেশক দেবেশ চট্টোপাধ্যায়ের লেখা একটি বই পড়তে গিয়ে দেখি রমিলা থাপার পাবলিক ইন্টেলেকচুয়াল সম্পর্কে লিখতে গিয়ে বলছেন, টু কোশ্চেন অর নট টু কোশ্চেন, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমরা তো শিক্ষার পথে, আর যারা শীর্ষে বসে আছেন তাদের মুখোমুখি দাঁড়িয়ে থাকা আর না থাকা, এর কোনো পার্থক্য আছে কিনা আমার জানা নেই। আর যারা বলে যাচ্ছেন তাদের দিকে চেয়ে আছি আমরা। এক অদ্ভুত খেলা মাত্র, তবুও আশায় বাঁচে চাষা। এরপর 2015 একটা দীর্ঘ পথ চলার পরে যখন আমি সোসাইটিকে অন্যভাবে দেখছি, একটা অদ্ভুত চোখে দেখা শুরু হচ্ছে। হিমাদ্রিতার লেখা নাটকদ্বয়। নবরুণ ভট্টাচার্যকে খুব একটা চিনতে পারতাম না, যদি কিনা এই গল্প নিয়ে
ওই হিমাদ্রিদার কাছে পৌঁছতাম। বুঝতে হয়তো পারতুম না আসলে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি। এত স্নেহের মতো করে ঘৃণাকে গ্রহণ করার জীবনচিত্র ধরা পড়তো না আমার কাছে। বুঝতে পারতুম না হয়তো জীবন যাপন বলতে আসলে কোন দর্শনের মুখোমুখি দাঁড়িয়ে আছি। একটা মানুষ ক্ষমতাতে পাগল, কেউ অর্থে, কেউ খ্যাতিতে। এক অদ্ভুত খেলা মাত্র। থিয়েটারের কাছে আমি নিতান্তই নগণ্য। করতে করতে শেখা, জানতে জানতে বলা, চলার পথ শেষ হয়নি। একদিকে যেমন প্রেমিক প্রেমিকা আলিঙ্গনে ব্যস্ত, ঠিক সেই সময় ঘুমন্ত মানুষের ওপর থেকে চলে যায় ট্রেনের হুইসেল। চাপ রক্ত মেখে বিরাট বিরাট প্রচার, নিউজ, টিভি, চ্যানেল। এক অদ্ভুত সময় দাঁড়িয়ে আছে আমরা, আমাদের বন্ধু বান্ধবরা, আমাদের ভাইয়েরা, যেখানে জীবাণু আজ রাজনীতির হাতিয়ার। চুপচাপ ঘরে বন্দী হয়ে আছে মৃত পরিবার। আবার আমরা তথাকথিত সভ্য সমাজ থেকে জঙ্গলে বসবাস করতে যাব। মাঝে মাঝে মনে হতে থাকে না, আমাদের জন্য থিয়েটার নয়, থিয়েটার আসলে যাযাবরদের জন্য। আমাদের প্রত্যেকের যাযাবর হওয়া প্রয়োজন। আমরা আজ কেউ মানুষ আর পাগলের পার্থক্য করতে পারবো না। চেকভের ওয়ার্ড নাম্বার 6 একটা ডায়লগ। এখানে আন্দ্রে বলে একটি ক্যারেক্টার আছে, সে এটা বলে যে আমরা আজ আর কেউ মানুষ আর পাগলের পার্থক্য করতে পারবো না। এক অদ্ভুত দশকে দাঁড়িয়ে আছে। তো এইটা আমার দেখা, আমি করতে করতে এই জায়গাগুলো আমি পেয়েছি এবং এই দেখাগুলো আমার মধ্যে তৈরি হয়েছে। আমি ভেবেছি যে এইভাবে ভাবা যায়, কিন্তু তবুও সাতকাণ্ড রামায়ণ সীতাকার বা এ সময় একে অন্যের সাথে লেগে থাকার সময়, একটা অদ্ভুত সময় দাঁড়িয়ে আছে। সমস্ত ঘৃণাকে অতিক্রম করে চুপচাপ কাজ করে যাওয়ার সময়, সমস্ত পরাজয়কে অতিক্রম করে এগিয়ে যাওয়ার সময়। পজিটিভ এবং পজিটিভ, ঠিক যেন থিয়েটারের প্রথম পাঠের মতো। প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এইটুকুই আমার দেখা। আমার থিয়েটার বলতে এটাই। এখনো পর্যন্ত যদি ভবিষ্যতে কিছু তৈরি হয় নিশ্চয়ই জানিয়ে যাব। আবারও ধন্যবাদ চর্যাপদকে, যে যারা অন্তত এই আমাদের কথাগুলো অন্যের কাছে পৌঁছচ্ছে। এবং এখন তো ডিজিটাল ইন্ডিয়ার যুগ, ফেসবুক প্রচার আমাদের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। কারণ আমরা সবটাই জানতে পারছি যে ইন্ডিয়া কেন, মানে ইন্ডিয়ার বাইরেও, মানে অল ওভার ওয়ার্ল্ডে কোথায় কে কীভাবে ভাবছে থিয়েটার কিংবা সামগ্রিক সোসাইটি নিয়ে, সবটাই আমাদের কাছে আসছে এবং আমরা এটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। তো আর কিছু বলার নেই। ধন্যবাদ রুদ্রদাকে, ধন্যবাদ চর্যাপদের সকলকে ধন্যবাদ এমন একটা কাজ করার জন্য। নমস্কার। শুনলাম দেবব্রতর কথা। দেবব্রত ব্যানার্জিকে আমরা দেবু বলে ডাকি। আমাদের বন্ধু, আমাদের ভালোবাসার ভাই দেবু তার বক্তব্য রাখেন। কিন্তু আগামীকাল অর্থাৎ 28শে জুন আমার কোন ভাই, কোন বন্ধু, আমাদের প্রজন্মের কোন নবীন নাট্যশিল্পী বক্তব্য রাখবেন, আসুন দেখেন একটু। চলো। লোকে বলছে থিয়েটার দর্শক হবে না, থিয়েটার মারা যাবে। আমার কিছু ভাবনা আছে তার মধ্যে। আমরা দর্শক যারা আসে, আপামর জনতা, তারা কি শুধুই নাটক দেখতে আসে? অমুক বড় তারকাটা আছে, অমুক নতুন তারকাটা আছে, অমুকে আছে যে গান গায়, সে গান গাইবে। যা শোনার ইচ্ছে আছে, অদম্য ইচ্ছে আছে, সে শুনবে। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায় আসানসোল চর্যাপদ আয়োজিত আন্তর্জাল নাট্যালোচনার 5ম পর্যায়ের 3য় পর্বে। ভালো থাকবেন, থিয়েটারের পাশে থাকবেন। নাট্যমেবা জয়তে। ভাবতে শেষে খাবে সেটেলাইট মেকআপে স্পিরিট দামের গন্ধ, কমেডি ট্র্যাজেডি হ্যামাশে আয় নাটকীয় দ্বন্দ্ব, তৃপ্তি বিনোদিনী তারা সুন্দরী কে আসো ভাদের পথে, হাত বাড়ালে বন্ধু তোমার চর্যাপদ, ইচ্ছেটা নাই স্বপ্ন পারি চর্যাপদ।